প্রিয় ছাত্রছাত্রী, অনেকদিন তোমরা করোনার কারণে গৃহবন্দী রয়েছ, পড়াশোনার প্রচুর ক্ষতি হচ্ছে। তবু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই পরিস্থিতিতে আমরা মাস্টারমশাইরা সবসময় তোমাদের সাহায্য করব। আজকে আমি আলোর একটা অধ্যায় সংক্ষিপ্ত আলোচনা করব। অধ্যায়টি হলো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। ক্লাস 10-এ তোমরা এই সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা পড়েছ, সেগুলি আমরা আবার সংক্ষেপে একটু রিক্যাপ করব। প্রথমে আমরা আসছি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? একটা গোলকের অংশ যদি আমি কেটে নিই, তাহলে সেটা কিরকম দাঁড়াবে? একটা ডিশের আকৃতির মতো একটা বস্তু দাঁড়াবে। এটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। যদি আমরা ভেতরের তলটাকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, তাহলে সেই দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ। আর যদি বাইরের তলটাকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। উত্তল দর্পণ অর্থাৎ এই যদি তোমার কাটা অংশ হয়, তাহলে ভেতরের তলটাকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করলে হবে অবতল দর্পণ। আর যদি বাইরের তলটাকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, তাহলে হবে হচ্ছে উত্তল দর্পণ। এবারে দেখো, এক এক করে আমরা সংজ্ঞাগুলোতে আসছি। প্রথমে আমরা আসছি মেরু। মেরু কাকে বলবো? মেরু হলো দর্পণের মধ্যবিন্দু। কি দিয়ে প্রকাশ করি? ও দিয়ে প্রকাশ করি। তাহলে এইটা যদি দর্পণ হয়, তাহলে মোটামুটি ভাবে এরকম একটা জায়গা আমরা এটাকে মেরু হিসেবে ভাবতে পারি। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র। দর্পণটি যে গোলকের অংশ, তাকে আমরা বলবো, তার কেন্দ্রকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। তারপরে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? দর্পণটি যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। এটা হলো বক্রতা ব্যাসার্ধ। নেক্সট হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত যে রেখা, তাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। নেক্সট প্রধান ছেদ। প্রধান ছেদ কি? দেখো, এটা যদি দর্পণ হয়, এটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের মধ্য দিয়ে যদি কোনো একটা তল কল্পনা করি, তাহলে সেটা দর্পণকে যে রেখায় ছেদ করে, তাকে আমরা বলি হচ্ছে প্রধান ছেদ। নেক্সট হচ্ছে উন্মেষ। তাহলে এটা যদি প্রধান ছেদ হয়, তাহলে প্রধান ছেদের দুই প্রান্ত যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে, এটাকে বলে হচ্ছে রৈখিক উন্মেষ। আর কি? প্রধান ছেদের দুই প্রান্ত বক্রতা কেন্দ্রে, ধরো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকে বলে হচ্ছে কৌণিক উন্মেষ। আমরা যে দর্পণগুলো ব্যবহার করব, আমাদের মনে রাখতে হবে সবগুলি ক্ষুদ্র উন্মেষ যুক্ত। কখন হবে সেটা? যখন একটা বড় গোলকের একটা ছোট্ট অংশ আমি কেটে দেবো, তাহলে আমার বক্রতা কেন্দ্র অনেক দূরে, তাহলে কৌণিক উন্মেষ কি হবে? কৌণিক উন্মেষও ছোট হবে, আর তোমার রৈখিক উন্মেষও কি হবে? ছোট হবে। কেন আমরা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ ব্যবহার করব, এটা আমরা বুঝতে পারবো যখন বিভিন্ন গাণিতিক সম্পর্ক স্থাপন করব। যেমন বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, এই তিনটের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করব, তখন আমরা বুঝতে পারবো যে কেন দর্পণগুলো ক্ষুদ্র উন্মেষযুক্ত নিতে হয়। নেক্সট আমরা আসছি মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস কি? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে পড়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে এসে মিলিত হয়, তাকে আমরা বলি হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে দেখো, সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণের উপর পড়লো,
তারপর প্রধান অক্ষের পর এই বিন্দুতে এসে মিলিত হবে। এটা হলো অবতল দর্পণের মুখ্য ফোকাস। এবারে আসছি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস কি হবে। দেখো, নিজেরা সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি এসে উত্তল দর্পণের উপরে পড়ে, তাহলে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে সেই বিন্দুটিকে আমরা বলবো উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এবার দেখো ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি জিনিস? তাহলে এই যে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যকে আমরা স্মল f দিয়ে প্রকাশ করি। নেক্সট হচ্ছে ফোকাস তল। ফোকাস তল কাকে বলবো? ধরো এটা একটা অবতল দর্পণ, এটা হলো তার মুখ্য ফোকাস। তাহলে ফোকাসগামী প্রধান অক্ষের উপর লম্ব যে কল্পিত তল তাকে আমরা বলি হচ্ছে ফোকাস তল। নেক্সট হচ্ছে গৌণ ফোকাস। গৌণ ফোকাস কাকে বলবো? নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়, এরকম রশ্মিগুচ্ছ যদি দর্পণের উপর এসে পড়ে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর একটা বিন্দুতে এসে মিলিত হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটিকে আমরা বলবো উত্তল দর্পণের গৌণ ফোকাস। তাহলে আমরা যদি ছবি আঁকি, ছবিটা কিরকম হবে? প্রধান অক্ষের সাথে দেখো সমান্তরাল নয়, যদি এটা ফোকাস হয়, এটা হবে ফোকাস তল। রশ্মি কোথায় এসে পড়ছে? এখানে এসে মিলিত হচ্ছে। তাহলে এই বিন্দুটিকে আমরা বলবো গৌণ ফোকাস। স্পষ্টতই দেখো, গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, কারণ রশ্মিগুচ্ছ যেভাবে দর্পণের সাথে যে কোণে এসে পড়বে তার উপরে নির্ভর করবে গৌণ ফোকাস কোথায় হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে গৌণ ফোকাস কি হবে? এটা হলো উত্তল দর্পণের গৌণ ফোকাস। নেক্সট আমরা আসছি উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি? প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি খুব কম কোণে অর্থাৎ দর্পণের মেরুর খুব কাছে এসে আপতিত হয়, তাহলে সেই রশ্মিগুলোকে আমরা বলি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এরকম ধরো অবতল দর্পণের ক্ষেত্রে আছি, প্রধান অক্ষের সাথে খুব কম কোণে খুব কাছ দিয়ে আসছে, অর্থাৎ মেরুর খুব কাছে যেগুলো পড়ছে সেগুলোকে আমরা বলি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর যেগুলো দূর দিয়ে যাচ্ছে সেগুলোকে পড়ছে এসে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্রান্তিক রশ্মি। অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, দুই ক্ষেত্রেই আমরা কি দেখব? যে রশ্মিগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই রশ্মিগুলো হবে অবশ্যই উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি না হলে সমস্যা হবে, যেটাকে আমরা বলি হচ্ছে গোলকাপরণ। পরবর্তীকালে আমরা সেটা দেখব যে গোলকাপরণটা কি এবং সেই দুটিটা কেন হয়। এবারে দেখো, আরো দুটো জিনিস আমরা করেছিলাম ক্লাস 10 এ, সেটা ছিল বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। আমি খুব সংক্ষেপে বলছি। একটা রশ্মি সমান্তরাল ভাবে ফেলে দিলাম, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে,
ফোকাসের সংজ্ঞা অনুসারে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এবার দেখো আমরা যদি বক্রতা কেন্দ্রের সাথে আপতন বিন্দু যোগ করে দিই, এটা কি হবে? আপতন বিন্দুতে অভিলম্ব হিসেবে কাজ করবে। এবারে দেখো এই ত্রিভুজটার কথা যদি আমরা ভাবি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ ACF এই ত্রিভুজটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো এটা যদি অভিলম্ব হয় এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ সমান। আবার এই রেখা সমান্তরাল, এটাকে আমরা ভেদক হিসেবে ভাবতে পারি। তাহলে এই কোণের সাথে এই কোণ কি সমান? তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, আবার এই কোণের সাথে এই কোণ সমান। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান হলে কি হবে? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ CF আর AF এই দুটো সমান। এর আগেই বললাম দর্পণটি খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত। ক্ষুদ্র উন্মেষযুক্ত হলে কি হবে? আমরা ভাবতে পারি বি বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি, অর্থাৎ এই বিন্দুটাই ও বিন্দু খুব কাছাকাছি, সেখান থেকে লম্ব টানলে বি বিন্দু কি হবে? ও বিন্দু খুব কাছাকাছি। তার আমরা কি বলতে পারি? FA আর FB সমান হবে, অর্থাৎ FA আর FO সমান হবে। তাহলে দেখো আমরা কি দেখলাম? CF আর OF এই দুটো সমান। তাহলে এটা সমান, এই পুরোটা কি বক্রতা ব্যাসার্ধ, আর এটুকু হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে F সমান কি হবে? R/2। উত্তল দর্পণের ক্ষেত্রেও একই সম্পর্ক আমরা পেয়ে যাব। এবারে দেখো আলোর ক্ষেত্রে আমরা একটা চিহ্নের প্রথা অনুসরণ করব। সেটা কি? কার্টেসীয় চিহ্নের প্রথা। কেন করব? এই প্রথা অনুসরণ করলে পরে আমরা দেখব যে আমরা যে গাণিতিক সম্পর্কগুলো পাবো সেটা হচ্ছে দর্পণ নিরপেক্ষ, অর্থাৎ সেটা উত্তল কি অবতল যাই হোক না কেন, বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান নিরপেক্ষ, অর্থাৎ বস্তু কোথায় আছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে তার উপরে নির্ভর করবে না। আমরা কি পাবো? একটা সাধারণ সম্পর্ক পাবো। যদি আমরা এই চিহ্নের প্রথা অনুসরণ না করি তাহলে কি হবে? আমাদের গাণিতিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে। এবার সংক্ষেপে একটু বলি, কার্টেসীয় চিহ্নের নিয়ম কি তোমরা জানো। এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুর সাপেক্ষে ডান দিকে, অর্থাৎ এদিক থেকে যদি আলো এদিকে এসে পড়ে ডান দিকে যে কোনো দূরত্বকে আমরা ধনাত্মক ধরবো, অর্থাৎ আলোর দিকের দূরত্ব ধনাত্মক, আর অর্থাৎ মূলবিন্দু বাম দিকে অর্থাৎ আলোর বিপরীত দিকের দূরত্বকে আমরা ধরবো হচ্ছে ঋণাত্মক। অনুরূপভাবে y অক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে যে কোনো দূরত্ব ধনাত্মক আর নিচের দিকে যে কোনো দূরত্ব ঋণাত্মক। আমরা অবশ্যই চিহ্নের প্রথা অনুসরণ করে পরবর্তীকালে গাণিতিক সম্পর্কগুলো প্রতিষ্ঠা করব। এবারে আমরা বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি কি হবে সেটা দেখব। অবস্থান বলতে আমরা কি বুঝবো? বস্তু ফোকাস এবং বক্রতা কেন্দ্রের সাপেক্ষে কোথায় রয়েছে। প্রকৃতি বলতে কি বুঝবো? সৎ কি অসৎ, সমশীর্ষ কি অবশিষ্য, বিবর্ধিত অথবা খণ্ডিত, অর্থাৎ বড় অথবা ছোট। সৎ কি অসৎ কি করে বুঝবো? যদি রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয় সৎ বিম্ব, আর যদি আসছে বলে মনে হয় তাহলে অসৎ বিম্ব। সমশীর্ষ কি অবশিষ্য কি করে বুঝবো? বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথা যদি সেদিকেও হয় তাহলে বুঝবো সমশীর্ষ, আর না হলে পরে এটাকে বলবো অবশিষ্য। আর প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্যের চাইতে বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো বিবর্ধিত, আর যদি ছোট হয় তাহলে সেটা বলবো খণ্ডিত। এই অবস্থান বিচারের আগে আমরা কয়েকটা জিনিস যেটা আমরা ক্লাস 10-এ পড়েছি সেগুলো একবার একটু ছাড়িয়ে দেব। কি জিনিস? কি? এক, প্রধান অক্ষের সাথে সমান্তরাল কোন রশ্মি যদি অবতল দর্পণের উপরে পড়ে তাহলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। উত্তল দর্পণের উপরে পড়লে এটা ফোকাস থেকে আসছে বলে মনে হয়।
দুই, ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো রশ্মিকে পাঠানো হয় তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সেটা প্রধানকের সমান্তরাল দিকে বেরিয়ে যাবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা ফোকাসগামী যদি হয় তাহলে প্রধানকের সাথে সমান্তরালভাবে বেরিয়ে আসবে। তিন, কোনো রশ্মিকে যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আমরা পাঠিয়ে দিই তাহলে কি হয়, অভিলম্ব আপতন হয়, তাহলে সেই বিন্দু থেকে আবার সোজা বিপরীত দিকে ফিরে আসে রশ্মি। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। আর যদি বক্রতা কেন্দ্র অভিমুখী করি তাহলেও সেটা ফিরে আসবে আপাতন বিন্দু থেকে। ছবি আঁকার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করব আমরা? বস্তুর মাথা থেকে একটা রশ্মি সোজা প্রধানকের সাথে সমান্তরালভাবে দর্পণে ফেলে দেবো, তারপরে সেটা প্রতিফলনের পর প্রতিফলনের নিয়ম অনুসারে যেখান দিয়ে যাওয়া যাবে আরেকটা রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অথবা পাঠাবো, অথবা এমনভাবে পাঠাবো যাতে সেটা প্রতিফলনের পর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়। এই পদ্ধতি আমরা অনুসরণ করব ছবি আঁকার ক্ষেত্রে। প্রথমে দেখা যাক বস্তু অসীমে আছে, তাহলে অসীম থেকে আসা রশ্মিগুলোকে আমরা কি ভাবতে পারি? সমান্তরাল রশ্মি, এবং সেটা যে প্রধানকের সাথে সমান্তরাল হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কোনো নথিতে এসে পড়তে পারে। পড়ার পর কি হবে? তাহলে ওরা ফোকাস তলের উপর একটা বিন্দুতে এসে মিলিত হবে, ঠিক আমরা যেমন দেখেছিলাম গৌণ ফোকাসের ক্ষেত্রে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? ফোকাস তল। প্রকৃতি কি হবে? রশ্মিগুলো সত্যি মিলিত হচ্ছে, তাহলে এটা সদ্বিম্ব। দেখো এখানে একটা বিন্দু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তো বিন্দু তো পা কোন দিকে মাথা কোন দিকে সাথে বোঝা সম্ভব নয়, তাহলে আমরা তো বলবো অবশিষ্ট। কেন? কি বিচারে? যদি উপর থেকে রশ্মি পড়ে তাহলে নিচে মিলিত হবে, আর যদি নিচ থেকে পড়ে তাহলে উপরে মিলিত হবে। আর কি? অবশ্যই প্রতিবিম্ব খুবই ছোট, কারণ প্রতিবিম্ব উজ্জ্বল বিন্দুবদ্ধ। দ্বিতীয় চলে এসো, বস্তু আছে কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। আমি কি বলেছি? প্রধানকের সাথে সমান্তরাল একটা রশ্মি দর্পণের উপর ফেলে দেবো, তাহলে ফোকাসের সঙ্গে অনুসারে সেটা কি হবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আরেকটা রশ্মি কোথা দিয়ে? বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে এখানে কি হবে? অভিলম্ব আপতন হবে, এটা আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাবে। কোথায় ছেদ করলো? এই বিন্দুতে। তাহলে পি বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে? এই স্মল পি বিন্দুতে। অনুরূপভাবে প্রতিটি বিন্দুর জন্য এটা সত্য হবে, অর্থাৎ পি কিউ যদি বস্তু হয় এই স্মল পি কিউ হবে প্রতিবিম্ব। তাহলে অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান সি আর এফ এর মধ্যে। প্রকৃতি কি? অবশ্যই সৎ, রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অবশিষ্ট, বস্তুর মাথায় দিকে প্রতিবিম্বের মাথায় দিকে। আর কি? ছবি দেখে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কর্পিত অর্থাৎ ছোট। এবার চলে এসো, বস্তু কোথায়? বক্রতা কেন্দ্রের উপরে। কি দেখা যাচ্ছে? একটা রশ্মি সমান্তরালভাবে ফেললাম, সেটা করতে চলে আসবে, ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা রশ্মি দেখো আমরা ফোকাস দিয়ে পাঠালাম। কেন পাঠালাম? বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালে তো দর্পণে পড়বেই না, প্রেসার ফোকাস দিয়ে পাঠালে কি হবে? সমান্তরালে বেরিয়ে যাবে। এই দুই রশ্মি কোথায় ছেদ করলো? এই বিন্দুতে। তাহলে এটা যদি প্রতিবিম্ব হয়, সরি এটা যদি বস্তু হয় তাহলে এটা হবে প্রতিবিম্ব। কি দেখতে পাচ্ছি আমরা? অবস্থান কোথায়? সির উপরে। প্রকৃতি কি? অবশ্যই সৎ। আর কি? অবশিষ্ট। তৃতীয় কি? যদি আমরা স্কেল ফেলে করি তাহলে দেখো বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান। এবার চলে আসি, সি আর বস্তু কোথায় রয়েছে? সি আর এফ এর মধ্যে। সি আর এফ এর মধ্যে যদি বস্তু হয় তাহলে একটা রশ্মি সমান্তরাল ফেললাম, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি এমন ভাবে ফেললাম, প্রতিফলনের পর সেটা বক্রতা বিন্দু দিয়ে চলে গেল। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? এইখানে তৈরি হয়েছে। তাহলে প্রকৃতি কি হবে? অবস্থান কি? সি এর বাইরে। প্রকৃতি কি? অবশ্যই সৎ, অবশ্যই অবশিষ্ট, ছবি দেখে বোঝা যাচ্ছে বিবর্ধিত। এবার চলে আসি, বস্তু কোথায়? ফোকাসের উপরে। সমান্তরালভাবে একটা রশ্মি ফেললাম, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি বক্রতা কেন্দ্র আমি পাঠিয়ে দিলাম, তারপর প্রতিফলিত হয়ে এলো। কোথায় কোথায় যাচ্ছে রশ্মিগুলো? সমান্তরাল। তাহলে কোথায় মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে। যেহেতু অসীমে গিয়ে মিলিত হবে আমরা বলছি, তাহলে প্রতিবিম্ব কি হবে? সৎ বলতে পারি। অবশ্যই অবশিষ্ট, দেখো বস্তুর মাথার দিকে, প্রতিবিম্ব নিচের দিকে, এবং অবশ্যই বহুগুণ বিবর্ধিত।
যদি ধরো অনেক দূরে গিয়ে মিলিত হয় তাহলে বহুগুণ বিবর্ধিত। এবার দেখো বস্তুকে কোথায় নিলাম, ফোকাসের মধ্যে। একটা রশ্মি ফেললাম সমান্তরালভাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র এমন ভাবে পাঠালাম বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে গেল। এই দুই রশ্মি দেখো পরস্পর দূরে সরে যাচ্ছে, যদি পেছন দিকে বর্ধিত করি তাহলে কোথায় মিলিত হবে, এই স্মল পি বিন্দুতে। তাহলে এই হলো বস্তু আর এই হলো প্রতিবিম্ব। তাহলে দেখো এই একটি মাত্র ক্ষেত্রে রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হচ্ছে না। প্রথমে অবস্থান কোথায়, দর্পণের বিপরীত দিকে। প্রকৃতি কি, অবশ্যই অসৎ, কারণ দর্পণের পেছনে কোনো সত্যিকারের রশ্মি নেই। আর কি, সমশীর্ষ। আর এটাও আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর দৈর্ঘ্যের চাইতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বড়, তাহলে প্রতিবিম্ব হলো বিবর্ধিত। এবার যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আসি তাহলে দেখা যায় যে বস্তুকে যে কোনো অবস্থানে রাখি না কেন, একটা রশ্মি সমান্তরালভাবে ফেললাম, ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র আমি পাঠিয়ে দিলাম, এখান থেকে কি হবে, প্রতিফলিত ফিরে যাবে। এই দুই রশ্মি মনে হবে যেন এখান থেকে এখানে মিলিত হয়েছে, তাহলে প্রতিবিম্বের মাথা হবে এই বিন্দু। অনুরূপভাবে সবগুলো বিন্দুই প্রতিবিম্ব এখানে তৈরি হবে বলে মনে হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, অবশ্যই দর্পণের বিপরীত দিকে, এবং আমরা এটাও বলতে পারি এটা ফোকাসের মধ্যে তৈরি হবে। প্রকৃতি কি, অসৎ। আর কি, সমশীর্ষ। আর ছবি দেখে বোঝা যাচ্ছে প্রতিবিম্ব ছোট। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুকে আমরা যেখানেই রাখি না কেন প্রতিবিম্ব দেখা যাচ্ছে সবসময় ফোকাসের মধ্যে তৈরি হবে, কারণ একটা রশ্মি সবসময় ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা ছোট হবে কি বড় হবে বা ফোকাসের মধ্যেই কোথায় তৈরি হবে সেটা নির্ভর করবে বস্তুকে আমরা কোথায় রেখেছি আর তার দৈর্ঘ্যটা কতটা বেশি। তাহলে সবগুলো ছবি যদি আমরা তাকাই তাহলে দেখো প্রথম 5টি ছবির ক্ষেত্রে 1 2 3 4 5, দেখো বস্তুকে যত আমরা এগিয়ে নিয়ে আসছি দর্পণের দিকে প্রতিবিম্ব দর্পণ থেকে তত দূরে সরে যাচ্ছে। একেবারে 5 নম্বরে দেখো কোথায় চলে গেছে, অসীমে, তারপর তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তারপর একটাই কি হয়েছে, দর্পণের উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবার এই দুটো ছবিকে যদি আমরা তুলনা করি তাহলে দেখো দুই ক্ষেত্রেই অসৎ বিম্ব তৈরি হয়েছে, দুই ক্ষেত্রেই তোমার সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয়েছে বিবর্ধিত আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কর্বিত। এটা আমরা পরে আমাদের আলোচনার মধ্যে আসবে, এটা একটু মাথায় রাখতে হবে। সব ছবিগুলোকে সামগ্রিকভাবে যদি আমরা মনে রাখি তাহলে পরে আমরা অঙ্কের ক্ষেত্রে এগুলোকে একটু জাস্টিফাই করতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, এটা আমরা পরে দেখব। এবারে আসছি আমরা ইউভিএফ সম্পর্ক, অর্থাৎ বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্ব, এই তিনটের মধ্যে সম্পর্ক কি হবে। ইউ হলো বস্তু দূরত্ব, ভি হলো প্রতিবিম্ব দূরত্ব আর এফ হলো ফোকাস দূরত্ব। এই ছবিটা থাক, আমাদের একটু লাগবে পরে, আসছি পরে। এবারে দেখো এই ছবিটার সাহায্য নিয়ে আমরা ইউভিএফ এই সম্পর্কটা স্থাপন করব। আমি আগেও বলেছি আবার বলছি, অবশ্যই সমস্ত দূরত্বগুলোকে আমরা মেরুর সাপেক্ষে মাপব, অর্থাৎ মেরুর ডান দিকে যদি হয় যে কোনো দূরত্ব সেটা হলো ধনাত্মক, আর বাম দিকে যদি হয় তাহলে হলো ঋণাত্মক। অর্থাৎ আলোর দিকে হলে পরে পজিটিভ হচ্ছে, আলোর উল্টো দিকে হলে পরে নেগেটিভ হবে। এটা করতে গেলে দেখো আমরা প্রথমে সম্পর্ক স্থাপন করতে গেলে এই দুটো ত্রিভুজ কি কি, ত্রিভুজ ক্যাপিটাল পি সি ক্যাপিটাল কিউ ও ত্রিভুজ স্মল পি সি স্মল কিউ, এই দুটো ত্রিভুজ হলো সদৃশ। কেন, এই কোণ
বিপরীত কোণ, এই কোণ সমকোণ, তাহলে বাকি কোণ সমান। তাহলে আমরা কি লিখতে পারি PQ by PQ this equals small pq, this equals to C capital Q C small q। that's এক নম্বর। আবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ এফ বি ও ত্রিভুজ পি এফ কিউ, এই দুটো ত্রিভুজ সদৃশ। কেন? দেখো এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ সমকোণ, তাহলে বাকি কোণ দুটো সমান হবে। এই দুটো ত্রিভুজ যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে AB by PQ is equals to FB by FQ। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি CQ by small cq equals to FB by FQ। কেন? উভয় সমীকরণই বাম পক্ষ সমান, PQ আর AB দুটো সমান, ফলে এই অনুপাত দুটো সমান, তাহলে কি হবে ডান পক্ষ দুটো সমান হবে। এখানে একটা কথা খেয়াল রাখতে লাগবে, দেখো আমি আগেই বলেছি দর্পণগুলি সব ক্ষুদ্র উন্মেষযুক্ত। সেক্ষেত্রে আমরা কি ভাবতে পারি বি বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি, তাহলে আমরা FB এর পরিবর্তে লিখতে পারি FO আর নিচে রয়েছে FQ। এবারে দেখো আমি আগেই বলেছি সমস্ত দূরত্বগুলোকে আমরা মেরুর সাপেক্ষে মাপব এবং কার্টেসীয় চিহ্নের নিয়ম অনুসরণ করব। তাই যদি করি তাহলে CQ কে কি লেখা যাবে? CQ কে লেখা যাবে OQ মাইনাস OC, আর C স্মল q কে কি লেখা যাবে OC মাইনাস OQ সমান সমান ওএফ এর জায়গায় ওএফ, আর FQ কে আমরা কি লিখতে পারি? FQ কে আমরা লিখতে পারি OQ মাইনাস ওএফ। দেখো সমস্ত দূরত্বগুলো আমরা কি করলাম ও দিয়ে শুরু করলাম আপার ক্ষেত্রে। একটা কথা মনে রাখতে হবে FO আর OF দুটো দূরত্বেরই সংখ্যাগতভাবে মান সমান, কিন্তু চিহ্নের বিচারে কিন্তু আলাদা। এবার দেখো যদি আমরা OQ কে কি লিখতে পারি? OQ হলো বস্তু দূরত্ব আলোর উল্টো দিকে, মাইনাস O স্মল q এটা কি প্রতিবিম্ব দূরত্ব আলোর উল্টো দিকে, মাইনাস OF ফোকাস দূরত্ব আলোর উল্টো দিকে, মাইনাস OC বক্রতা ব্যাসার্ধ আলোর উল্টো দিকে, এটাও মাইনাস। এবার যদি এগুলো বসিয়ে দিই তাহলে OQ এর জায়গায় মাইনাস ইউ মাইনাস মাইনাস 2f, OC এর জায়গায় মাইনাস 2f মাইনাস OQ এর জায়গায় মাইনাস p is equals to মাইনাস f, OQ এর জায়গায় মাইনাস p, OF এর জায়গায় মাইনাস f। যদি এটাকে আমরা সরল করি তাহলে আমরা এই সম্পর্কটা পাবো। এটা আমি করছি না, তোমরা নিজেরাই করবে। 1/v plus 1/u equals to 1/f। আবার এটাকে আমরা কি লিখতে পারি? f সমান সমান r/2, আগে বলেছি। এটাকে আমরা লিখতে পারি 2/r। এটা হলো সাধারণ সম্পর্ক 1/v plus 1/u equals to 1/f equals to 2/r। এবার দেখো এই সমীকরণটা আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম ভাবে পাবো। একই নোটেশন যদি আমরা ফলো করি, শুধু ত্রিভুজগুলো একটু খেয়াল করো, PCQ আর স্মল pc স্মল q এই দুটো সদৃশ, আবার ABF PQF এই দুটো সদৃশ। যদি আমরা চিহ্নের কথা অনুসরণ করি তাহলে আমরা ওই একই রিলেশন পাবো। এবার
এই রিলেশনটার কি কি তাৎপর্য রয়েছে দেখো। প্রথম হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, আর হলো অসীম। কেন? সমতল দর্পণ, তাহলে বক্রতা ব্যাসার্ধ কোথায়? একেবারে অসীমে তৈরি হবে। তাহলে আর যদি অসীম হয় তাহলে এই পার্টটা 0, তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে v সমান সমান মাইনাস। 2 নম্বর অনুবন্ধী ফোকাস যুগল। কাকে বলবো? দেখো এই সমীকরণে ভি জায়গায় যদি আমরা ইউ বসাই তাহলে ইউ এর জায়গায় কি হবে? ভি হবে। অর্থাৎ প্রতিবিম্বের জায়গায় যদি বস্তুকে বসাই তাহলে বস্তুর জায়গায় কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। কারণ 1/f এর মান নির্দিষ্ট, অর্থাৎ ইউ আর ভি আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। এই দুটো পেয়ার অফ পয়েন্টস যেগুলো থাকবে, অসংখ্য এরকম থাকবে, যাদের জন্য এই সম্পর্কটা সত্য হবে, সেই বিন্দুগুলোকে আমরা বলবো অনুবন্ধী ফোকাস যুগল। এটা সত্য হয় কেন? সত্য হয় হচ্ছে আলো যেহেতু প্রত্যাবর্তনশীল পথ অনুসরণ করে। 3 নম্বর নিউটনের সমীকরণ। দেখো এই সমীকরণটাকে যদি আমরা সরল করি, uv u plus v 1/f or uv minus uf minus vf is equals to 0 or uv minus uf minus vf plus f square equals to x square, অর্থাৎ দুদিকে আমরা x square যোগ করলাম। তাহলে কি পাচ্ছি আমরা? এখান থেকে u কমন নিলে v মাইনাস a, এখান থেকে f কমন নিলে v মাইনাস a this equals to f square, or v minus f কমন নিলে v minus a আর u minus f equals to f square, or u minus f into v minus f equals to f square। অর্থাৎ বস্তু দূরত্বকে আমরা এতক্ষণ বললাম মেরু থেকে মাপবো, তা না করে যদি আমরা ফোকাস থেকে মাপি বস্তু দূরত্ব, অর্থাৎ এখানে বস্তু রয়েছে, এখান থেকে এটার পরিবর্তে আমরা ফোকাসের সাপেক্ষে মাপি এবং সেই দূরত্বটাকে যদি আমরা x ধরি তাহলে x দাঁড়াচ্ছে u মাইনাস a, আর প্রতিবিম্ব তাহলে কত দাঁড়াবে? v মাইনাস a। তাহলে এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি x u মাইনাস f এর জায়গায় x আর v মাইনাস f এর জায়গায় y is equals to কত? f স্কয়ার। এই সমীকরণটাকে বলে হচ্ছে নিউটনের সমীকরণ। এই সমীকরণের কি তাৎপর্য? দেখো f এর মান প্লাস হোক মাইনাস হোক f স্কয়ার সবসময় পজিটিভ, তাহলে x আর y অবশ্যই একই চিহ্নযুক্ত, অর্থাৎ x প্লাস হলে y প্লাস হবে, x মাইনাস হলে y মাইনাস হবে। এর মানে কি? এর মানে হলো যে বস্তু এবং প্রতিবিম্ব সবসময় f এর একই পাশে থাকে। আরেকটা কথা, যদি আমরা x এর সাপেক্ষে y আমরা প্লট করি অর্থাৎ লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখব এটা একটা আয়তাকার পরাবৃত্ত অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবারে দেখো গোলকাপেরণ। গোলকাপেরণ হলো দর্পণের একটা ত্রুটি। কি সেই ত্রুটি? এই ত্রুটিটা হলো দর্পণের উপর আলো এসে পড়লে যে সমস্ত রশ্মিগুলো অক্ষের খুব কাছ দিয়ে যায় অর্থাৎ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস যা হবে
প্রান্তিক রশ্মির ক্ষেত্রে ফোকাস তাপ হবে না। তার অর্থ ফোকাস যদি ভিন্ন রশ্মির জন্য আলাদা হয় তাহলে প্রতিবিম্ব কি হবে, মানে অস্পষ্ট হবে। সেটা দূর করার জন্য আমরা কি করি, স্টপ ব্যবহার করি। স্টপ কি জিনিস, এই প্রান্তীয় রশ্মিগুলোকে স্টপ কি করবে, আটকে দেবে, শুধুমাত্র উপাক্ষীয় রশ্মিগুলোকে ও অ্যালাউ করবে। অর্থাৎ এই প্রান্তীয় রশ্মিগুলি আর গিয়ে দর্পণে পড়বে না, শুধুমাত্র উপাক্ষীয় রশ্মিগুলো দর্পণের উপরে গিয়ে পড়বে, তাহলে এই দুটিটা আর থাকবে না। এবারে আমরা আসছি রৈখিক বিবর্ধন বলতে আমরা কি বুঝি। রৈখিক বিবর্ধন বলতে আমরা বুঝি প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের যে অনুপাত তাকে আমরা বলি হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন দু ধরনের হয়, একটা অনুদৈর্ঘ্য অর্থাৎ প্রধান অক্ষ বরাবর, আর একটা হচ্ছে অনুপ্রস্থ অর্থাৎ প্রধান অক্ষের সাথে লম্বভাবে। রৈখিক বিবর্ধন বলতে আমরা অনুপ্রস্থ বিবর্ধনকে বুঝি, অর্থাৎ রৈখিক বিবর্ধন m সমান সমান প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এবারে যদি আমরা আগের ছবিটায় অবতল দর্পণের ক্ষেত্রে আগের ছবিটায় ফিরে যাই, তাহলে ফোকাস দিয়ে চলে যাচ্ছে আরেকটা রশ্মি, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিয়েছি, এখান থেকে আবার পেয়ে যাচ্ছে এটা সি, এটা এফ, এটা সি, এটা বি কিউ, স্মল পি স্মল কিউ। এবারে দেখো আরেকটা রশ্মিকে যদি আমরা মেরুতে গিয়ে আপতিত করি তাহলে সে কোথা দিয়ে যাবে, সে হলো কিউ বিন্দু দিয়ে যাবে। কারণ যদি মেরুতে কোনো রশ্মি আপতিত হয় তাহলে প্রধান অক্ষটাই কি হবে, অবিলম্ব হিসেবে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ, একটা কি পি ও কিউ এবং ত্রিভুজ পি ও কিউ। এই দুটো ত্রিভুজ যদি আমরা তুলনা করি, অর্থাৎ পি ও কিউ আর ত্রিভুজ পি ও কিউ, এই দুটো ত্রিভুজ সদৃশ। কারণ কি, এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ সমান, তাহলে দুটো করে কোণ সমান, তাহলে তৃতীয় কোণটা সমান হবে, এরা দুজন কি হবে, সদৃশ হবে। সদৃশ হলে আমরা কি লিখতে পারি, PQ by PQ is equals to OQ by OQ, और যদি উল্টো করে লিখি PQ by PQ is equals to OQ by OQ। এবারে দেখো যদি আমরা চিহ্নের কথা ফলো করি তাহলে PQ কে বস্তুর উচ্চতাকে যদি আমরা h1 ধরি, প্রতিবিম্বের উচ্চতাকে যদি h2 ধরি, বস্তু দূরত্বকে যদি আমরা u ধরি, প্রতিবিম্ব দূরত্বকে যদি আমরা v ধরি, তাহলে সমীকরণ থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে h2 by h1 মাইনাস h2 কোন দিকে আছে, নিচের দিকে আছে, সমান সমান মাইনাস v by মাইনাস u, और h2 by h1 is equals to minus v by u। তাহলে রৈখিক বিবর্ধনকে আমরা কি লিখতে পারবো, একই সম্পর্ক আমরা পাবো উত্তল দর্পণের ক্ষেত্রে। রৈখিক বিবর্ধন m সমান সমান তাহলে দাঁড়ালো h2 by h1 সমান সমান minus v by u। তাহলে এবার দেখা যাক সব বিম্বের ক্ষেত্রে কি হচ্ছে।
সব বিম্বের ক্ষেত্রে আমরা কি জানি, ভি ইউ দুটোই নেগেটিভ, তাহলে এম কি হচ্ছে, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ চিহ্নটা থেকে গেল, তাহলে এম এর চিহ্ন কি হলো, নেগেটিভ। এম এর চিহ্ন নেগেটিভ যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে প্রতিবিম্বটি হচ্ছে সদ্বিম্ব। আর কি বলতে পারবো, দেখো H1 তো সবসময় পজিটিভ, m যদি নেগেটিভ হতে হয় তাহলে H2 টাও নেগেটিভ হবে, H2 যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্ব কোথায়, নিচের দিকে, তাহলে প্রতিবিম্ব কি হবে, অবশিষ্ট হবে। তাহলে m নেগেটিভ হওয়ার অর্থ প্রতিবিম্ব সদ্বিম্ব হবে, প্রতিবিম্ব অবশিষ্ট হবে। এবার যদি অসৎ বিম্বের ক্ষেত্রে দেখো, ছবিগুলো যদি মনে করো তাহলে m কি দাঁড়াচ্ছে, অসৎ বিম্বের ক্ষেত্রে v পজিটিভ অর্থাৎ দর্পণের ডান দিকে, আর u হলো নেগেটিভ, তাহলে কি দাঁড়াচ্ছে, m এর চিহ্ন পজিটিভ। তাহলে অসৎ বিম্বের ক্ষেত্রে m হলো ধনাত্মক। আর কি দেখো, যদি এই সম্পর্কটা থেকে আসি আমরা, H1 সবসময় পজিটিভ, এবার m যদি পজিটিভ হয় তাহলে H2 টাও কি হবে, পজিটিভ হবে। H2 যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলতে পারি, বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে, তাহলে প্রতিবিম্ব কি হবে, সমশিষ্ট। আর দেখো m এর মান গ্রেটার দ্যান 1 হতে পারে, m এর মান লেস দ্যান 1 হতে পারে। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে অবশ্যই বিবর্ধিত, আর যদি লেস দ্যান 1 হয় তাহলে কি হবে, কর্ণিত। এবারে আমরা দর্পণের সাধারণ সমীকরণ থেকে m কে বিশ্লেষণ করব। আমাদের সাধারণ সমীকরণ কি ছিল, 1/v plus 1/u equals to 1/m। এবার পুরো সমীকরণটাকে যদি আমরা u দিয়ে গুণ করে দেই, এটা কি দাঁড়াবে, u/v plus 1 equals to u/m। और এর আগে আমরা কি দেখলাম, m সমান সমান মাইনাস v/m, এটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস 1/m, u যদি নিচে নামিয়ে দিই চিহ্ন বসাই, প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে u/m, और 1/m equals to 1 minus u/m, और 1/m समान समान f minus u by m, और m equals to f by f minus u। তাহলে m এর সাথে f আর u এর এই একটা সম্পর্ক হবে। এবার এই সমীকরণটাকে যদি আমরা পুরোটাকে v দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াবে, 1 plus v by u this equals to v by m, और 1 minus m this equals এটাকে ব্যবহার করে v by m, और m equals to 1 minus v by m, অতএব m equals to f minus v by m। এবার দেখো m এর এই যে রাশিমালা আমরা পেলাম, বিভিন্ন দর্পণের ক্ষেত্রে তার কি তাৎপর্য, তখন আমরা নির্দিষ্ট মান নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। f এর মান ধরলাম হচ্ছে 5 একটা সেট, আর u এর মান ধরলাম হচ্ছে 2, আর একটা হচ্ছে f এর মান 5, u এর মান হচ্ছে 12। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে দেখো m কি দাঁড়াচ্ছে, f তো পজিটিভ, উত্তল দর্পণের ক্ষেত্রে f পজিটিভ, u নেগেটিভ, তাহলে u নেগেটিভ হলে নিচেরটা কি হবে, তাহলে উপরটা হলো 5 আর নিচেরটা হলো 5 প্লাস 2, তার মানে 5/7। এটা এক নম্বর। আর আবার কি দ্বিতীয় সেট ব্যবহার করলে কি দাঁড়াচ্ছে, দ্বিতীয় সেট ব্যবহার করলে দেখো এটা হলো 12, f হলো 12 আর নিচে হলো
f হলো 5, এটা 5 প্লাস 12, তার মানে 5/17। তাহলে হচ্ছে দুই ক্ষেত্রেই u এর মান যদি 2 হয় বা 12 হয়, দুই ক্ষেত্রেই দেখো m পজিটিভ, m এর ভগ্নাংশ মান হচ্ছে 1 এর চাইতে ছোট। তাহলে উত্তল দর্পণে কি দাঁড়াচ্ছে? উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলতে পারি? অবশ্যই কি হবে? অসৎ বিম্ব হবে, সমশিষ্য হবে। আর ভগ্নাংশের মান যদি 1 এর চাইতে ছোট হয়, অর্থাৎ m এর মান যদি 1 এর চাইতে ছোট হয়, তাহলে সেটা কি হবে? কি হবে? ফলবিত হবে। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময়ই প্রতিবিম্ব অসৎ, সমশিষ্য আর কি হবে? বস্তুর চাইতে ছোট। এবার একই জিনিস আমরা যদি অবতল দর্পণের ক্ষেত্রে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো প্রথম ক্ষেত্রে m সমান সমান অবতল, আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে f কত? মাইনাস, তাহলে -5, এটা -5, আর u কি? u প্লাস, u হলো মাইনাস, এটা কি হয়ে গেল প্লাস, তাহলে -5/-3, তার মানে কত হচ্ছে? 5/3 প্লাস। আর দ্বিতীয় সেট যদি আমরা ব্যবহার করি, দেখো m এর মান হলো -5 প্লাস 12, তার মানে -5/7। তাহলে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? একবার m প্লাস হচ্ছে, একবার m মাইনাস হচ্ছে। m প্লাস হওয়ার অর্থ প্রতিবিম্ব অসৎ, সমশিষ্য, বিবর্ধিত। দেখো একের চাইতে অনুপাত, অর্থাৎ ফোকাসের মধ্যে যদি বস্তুটা থাকে তাহলে কি হচ্ছে? দেখো প্লাস আসছে, প্লাস অনুপাতটা একের চাইতে বড় হচ্ছে, তার মানে প্রতিবিম্ব সেক্ষেত্রে কি হচ্ছে? 5 এর মধ্যে থাকলে পরে অসৎ হচ্ছে, সমশিষ্য হচ্ছে, বিবর্ধিত হচ্ছে। এবার যদি দেখো 12 নিয়েছি আরেকটা সেট, 12 নিয়ে কি দাঁড়াচ্ছে? তোমার বক্রতা কেন্দ্রের চাইতেও দূরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? -5/7। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? মাইনাস কথাটার অর্থ হলো প্রতিবিম্ব অসৎ, সৎ, অবশিষ্য আর ভগ্নাংশটা 1 এর চাইতে ছোট, মানে 1 এর চাইতে ছোট মানে প্রতিবিম্ব ফলবিত। তাহলে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে তোমার কি হতে পারে? প্রতিবিম্ব সৎ হতে পারে, অসৎ হতে পারে, বিবর্ধিত হতে পারে, ফলবিত হতে পারে, আর কি হতে পারে? সমশিষ্য হতে পারে, অবশিষ্য হতে পারে। তাহলে এই হলো, এই তোমাদের উদাহরণ সংখ্যা দিয়ে একটা উদাহরণ দিলাম এই জন্য যাতে বিষয়টা স্পষ্ট হয়। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুকে যেখানেই রাখা হোক না কেন প্রতিবিম্ব সবসময় অসৎ, সমশিষ্য আর ফলবিত। আর অবতল দর্পণের ক্ষেত্রে নির্ভর করবে বস্তুর অবস্থানের উপর। যদি বস্তুর অবস্থান ফোকাসের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অসৎ, সমশিষ্য, বিবর্ধিত। আর যদি বক্রতা কেন্দ্রের বাইরে হয়, আমরা যদি আগের ছবিগুলোকে অনুসরণ করি তাহলে দেখতে পাচ্ছি যে m এর মান হচ্ছে মাইনাস এবং ভগ্নাংশটা 1 এর চাইতে ছোট, অর্থাৎ প্রতিবিম্ব হবে সৎ, অবশিষ্য আর হলো ছোট। এবারে দেখো এই যে দুটো সমীকরণ, এটা আমরা দেখলাম 1/b + 1/u = 1/f, এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ m - -v/u। এই দুটো সমীকরণের সাহায্যে আমরা মূলত অঙ্কগুলো করব। অঙ্ক করার সময় একটা কথা খেয়াল রাখতে লাগবে যে আমরা যখন এই সমীকরণে বসাবো তখন আমরা কি করব? দুটোকে তার চিহ্ন সহ বসাবো। তাহলে তৃতীয়টা কি হবে? তার নিজস্ব চিহ্ন নিয়ে বেরিয়ে আসবে। তাতে কি সুবিধা হলো? নিজস্ব চিহ্ন যদি আমরা পেয়ে যাই তাহলে কি করবো? আমরা দর্পণের প্রকৃতিও বের করতে পারবো, আবার প্রতিবিম্বের প্রকৃতিও করতে পারবো। যেমন f এর চিহ্ন যদি পজিটিভ আসে আমরা বলতে পারবো ওটা উত্তল দর্পণ,
এফ এর চিহ্ন যদি নেগেটিভ আসে তাহলে আমরা ওটা বলবো অবতল দর্পণ। আর কি করতে পারবো দেখো, ভির চিহ্ন যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই সেটা অসৎ বিম্ব, ভির চিহ্ন যদি নেগেটিভ আসে তাহলে অবশ্যই সেটা সৎ বিম্ব। এবারে আমরা আসছি অসৎ বস্তুর ক্ষেত্রে কি হবে। অসৎ বস্তু কাকে বলবো? অসৎ বস্তু হলো দর্পণের অবর্তমানে রশ্মিগুচ্ছ যেখানে মিলিত হতো সেই বিন্দুটাকেই আমরা বস্তু হিসেবে কল্পনা করব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ছবিটি কিরকম দাঁড়াচ্ছে? ধরো অভিসারী রশ্মিগুচ্ছ এসে অবতল দর্পণের উপরে পড়ল, তাহলে দর্পণটা না থাকলে কোথায় রশ্মিগুচ্ছ মিলিত হতো? এখানে মিলিত হতো। আর দর্পণ থাকার জন্য কোথায় মিলিত হলো? এখানে মিলিত হলো। তাহলে দেখো আমরা কি ভাবতে পারি, এইটা বস্তু আর এটা হলো প্রতিবিম্ব। তাহলে চিত্রের ব্যাপারটা যদি খেয়াল করি তাহলে কি দাঁড়াবে? দেখো আমাদের প্রথম অনুসারে মেরু থেকে ডান দিকে, তাহলে বস্তু দূরত্ব কি হবে? প্লাস। মেরু থেকে বাম দিকে বস্তু দূরত্ব কি, প্রতিবিম্ব দূরত্ব কি হবে? মাইনাস। আর ফোকাস দূরত্ব আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে? সময় মাইনাস হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো দর্পণের অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো? পি বিন্দুতে। আর দর্পণ থাকার জন্য কোথায় মিলিত হলো? পি ড্যাশ বিন্দুতে। তাহলে আমরা কি ভাবতে পারি? পি ড্যাশ যেন পি ডি প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে যদি চিহ্নের কথা ভাবি তাহলে বি এফ, ইউ এর চিহ্ন কি হবে? দেখো ডান দিকে অর্থাৎ আলোর দিকে হয়ে গেছে, তাহলে ইউ হলো কি? পজিটিভ। বি কি হবে? আলোর উল্টো দিকে অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব হলো নেগেটিভ। আর আমরা কি জানি উত্তল দর্পণের ক্ষেত্রে এফ সবসময় পজিটিভ। এই চিহ্নের কথা যদি আমরা ফলো করি তাহলে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, অসৎ বস্তু যেন ফোকাসের মধ্যে হয়, তবেই কিন্তু সদ্বিম্ব গঠিত হবে। আর তা যদি না হয় তাহলে সদ্বিম্ব গঠিত হবে না। এবারে আমরা আসছি দর্পণ শনাক্তকরণ। কি করে চিনবো একটা দর্পণ সমতল না অবতল না উত্তল? দেখো যদি তোমরা ছবিগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো তাহলে দেখো অবতলের ক্ষেত্রে শেষ ছবি অর্থাৎ ফোকাসের মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয় তার পদ্ধতি কিরকম, আর উত্তলের ক্ষেত্রে তো একটাই ছবি। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছি? আমরা দেখেছি অবতল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাসের মধ্যে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কি হয়? অসৎ, সমশিষ্য, বিবর্ধিত। উত্তলের ক্ষেত্রে সবসময় কি হয়? বস্তুকে যেখানেই রাখি না কেন প্রতিবিম্ব অসৎ, সমশিষ্য, ছোট বা খর্বিত। সমতলের ক্ষেত্রে কি হয়? সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় অসৎ, সমশিষ্য, সমান আকারে। তাহলে দেখো তিন ক্ষেত্রেই অসৎ, তিন ক্ষেত্রেই সমশিষ্য। পার্থক্য হচ্ছে প্রতিবিম্বের আকারে অর্থাৎ দৈর্ঘ্যে। আমরা যদি দর্পণের খুব কাছে একটা বস্তু রাখি, খুব কাছে কেন? যদি ওটা অবতল দর্পণ হয় তাহলে যেন সেটা ফোকাসের মধ্যে থাকে। তাহলে প্রতিবিম্ব যদি বিবর্ধিত হয় তাহলে অবশ্যই অবতল দর্পণ, যদি খর্বিত হয় অর্থাৎ ছোট হয় তাহলে সেটা হবে উত্তল দর্পণ, আর যদি সমান হয় তাহলে অবশ্যই কি? সমতল দর্পণ। এইভাবে আমরা দর্পণ শনাক্তকরণ করতে পারি। এবারে আমরা আসছি দর্পণের ব্যবহার। আমরা একটু আগেই বললাম যে ফোকাসের খুব কাছে যদি বস্তুকে রাখা যায়, ফোকাসের মধ্যে যদি বস্তুকে রাখা যায় অর্থাৎ দর্পণের খুব কাছে যদি বস্তুকে রাখা যায় তাহলে প্রতিবিম্ব বিবর্ধিত, অসৎ এবং সমশিষ্য।
এটাকে কাজে লাগিয়ে আমরা কি করি, দাড়ি কামাবার জন্য উত্তল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া দাঁতের চিকিৎসায় কিংবা ইএনটিও তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বিস্তৃত, তার ফলে কি হয়, বহু ছড়িয়ে থাকা বস্তু প্রতিবিম্ব তোমার দর্পণের মধ্যে তৈরি হয়। এটাকে কাজে লাগিয়ে কি করে আমরা ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণকে ব্যবহার করি। আর কি আছে, রাস্তার আলোতে অনেক সময় উত্তল দর্পণ আলোটাকে ছড়িয়ে দেওয়ার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া আরেকটা দর্পণ আছে অধিবৃত্তীয় দর্পণ। সেক্ষেত্রে কি করা হয়, যদি বস্তুকে ফোকাসে রাখা হয় তাহলে দেখা যায় যে সমান্তরাল রশ্মিগুচ্ছ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এইটাকে কাজে লাগিয়ে মোটর গাড়ি হেডলাইট, সার্চ লাইট ইত্যাদিতে এগুলো ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত আলোচনা করলাম, যদি তোমাদের কাজে লাগে খুব খুশি।